শুধু একটা রাত কাটাতে হবে আমাদের সাথে। ব্যাস, আর কিচ্ছু যাচ্ছি না। বাঙালির যুবকটি অসৎ প্রস্তাবে সাবিহা প্রচণ্ড বিস্মিত হলো, কিন্তু তার বিস্ময়ের মাত্রা তার ক্রোধের মাত্রাকে ছাড়াতে পারল না। বান্ধবী সোফিয়ার বাসায় বার্থডে পার্টি শেষ করে বাড়ি ফিরছিল সাবিহা। কথা ছিল বাকি বন্ধুদের সাথে পার্টি শেষে একত্রে বাড়ি ফিরবে সে। কিন্তু পার্টির শেষে তার বন্ধুরা বাড়িতে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলে। তারা সকলেই আজ সোফিয়ার বাসায় রাত কাটাতে আগ্রহী হয়, কিন্তু সাবিহা এতে রাজি হয় না। কারণ রাতে বাড়ির বাহিরে থাকতে তার ভালোই লাগে না। এই জন্যই সে একাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে সে ভেবেছিল বাড়িতে ফোন করে গাড়ি পাঠিয়ে দিতে বলবে, কিন্তু পূর্ণিমা রাতে ভ্যানিসের সিমসাম রাস্তা ধরে হাঁটার লোভ সে সামলে উঠতে পারেনি। ফলস্বরূপ পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। এরই মাঝে হঠাৎ একটি বাঙালি ও একটি ইটালীয় যুবক এসে তার পথ আঁকড়ে ধরে। তাকে দিয়ে বসে একসাথে রাত কাটানোর বাজে প্রস্তাব। সাবিহা যুবকটির উদ্দেশ্যে ক্রুদ্ধ গলায় বলল, আপনার সাহস কি করে হলো আমাকে এমন প্রস্তাব দেওয়ার? যুবকটি সাবিহাকে আপাদমস্তক পর্যবেক্ষণের শেষে হলদেটে দাঁত বের করে বিশ্রীভাবে হাসল। তার নিকট দাঁড়িয়ে থাকা ইটালীয় যুবকটিও একই ভঙ্গিতে হাসল। দুজনের উদ্দেশ্য একই, আজকের রাত এই মেয়েটার সাথে কাটিয়ে দেওয়া। যুবকটি হালকা হাতে দাড়িতে হাত বোলাতে বোলাতে পুনরায় বলল, এতে সাহসের কি দেখলে তুমি? চলো আমাদের সাথে, শুধু একটা রাতের তো ব্যাপার। আর রাতের বিনিময়ে তুমি যা চাইবে তাই দেওয়ার চেষ্টা করবো আমরা। কি ঠিক বলছি লুকা? শেষাত্মক কথাটি ইটালীয় ভাষায় বলল যুবকটি। সাবিহা ঘৃণপূর্ণ চাহনিতে চেয়ে যুবকটির উদ্দেশ্যে বলল, বাঙালি হিসেবে অ্যাটলিস্ট ভদ্রতামূলক আচরণ করা উচিত ছিল আপনার, কিন্তু নর্দমার কীটদের এটা কে বোঝাবে? এই বলে সাবিহা উল্টো পথে হাঁটা শুরু করলো। কিন্তু দু কদম যেতে না যেতেই যুবকটি পেছন থেকে সাবিহার হাত চেপে ধরে। এতে সাবিহা কিঞ্চিত ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ আত্মরক্ষা করতে যুবকটির দিকে ফিরল সে। মুহূর্তের মধ্যে সাবিহা যুবকটির হাত ঘুরিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল এবং যুবকটি কিছু বুঝে ওঠার পূর্বে সে যুবকটির হাত নিজের নিয়ন্ত্রণে নিল। অতঃপর পা দিয়ে যুবকটির পুরুষাঙ্গের লাথি দিয়ে তাকে ধরাশায়ী করে ফেলল। সাবিহার এই আত্মরক্ষামূলক কাজে দুজনেই হতবুদ্ধি হয়ে পড়ল। তারা বিস্ফোরিত নয়নে সাবিহার দিকে চেয়ে রইল। এরই সুযোগে সাবিহা পা বাড়িয়ে পালিয়ে যেতে দৌড় দিল। যুবক দুটি এ হতবুদ্ধিকর পরিস্থিতি এখনো কাটিয়ে উঠতে পারেনি। যতক্ষণে তারা পরিস্থিতি বুঝতে পারল ততক্ষণে সাবিহা তাদের হাতের নাগালে বাহিরে বেরিয়ে গিয়েছে। এদিকে বকাটে যুবক দুটি নাগাল হতে বেরিয়ে কিছু দূর আসতে ব্যথায় তার পা দুটো থমকে গেল। পাশে একটি গাছের গুড়ির কাছে বসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। বহুদিন পর এত দূরত্বে দৌড়ে অতিক্রম করায় হাঁপিয়ে উঠেছে সাবিহা। দুই হাত দিয়ে মাথা ধরে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে সে। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে এলে আশেপাশে এক নজর বুলিয়ে নিল সাবিহা। অতঃপর অনিশ্চিত বিপদের সংখ্যায় সে তার বাবাকে কল দিয়ে নির্দিষ্ট ঠিকানায় গাড়ি পাঠিয়ে দিতে বলল। তোকে স্বাধীনতা দিয়েছি, এর মানে এই নয় যে তুই এত রাত করে বাসায় ফিরবি, তাও আবার একা। তোর সাহস কি করে হলো সাবিহা? আফসার সাহেবের রোশানলে পরে নুয়ে পড়ার পাথর নিয়ে মিয়ে গিয়েছে সাবিহা। চুপটি করে রিডিং রুমের মধ্যখানে দাঁড়িয়ে আছে সে। তার সামনে রাজকীয় ধাঁচে একটি সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন আফসার সাহেব। তার পাশে দাঁড়িয়ে আছে সামাদ। সাবিহা অতি কোমল গলায় বলল, অনেকদিন একা হাঁটি না, আজ খুব ইচ্ছে করছিল এই কারণেই। সাবিহার সপক্ষে যুক্তি সম্পূর্ণ না শুনে আফসার সাহেব পূর্বের নিয়েই বললেন, ইচ্ছেটাকে সময় সুযোগ বুঝে ব্যবহার করতে হয়, এটা শিখবি কবে তুই? সাবিহা পুনরায় আত্মপক্ষ কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই সামাদ নিতান্তই দুষ্টুমি ছলে বলল, সাবিহাকে একটু টাইট দিতে হবে খালু, তবেই যদি ওর দুরন্তপনা কমে। সামাদের এইরূপ কথা শুনে মুহূর্তেই তিরিকি মেজাজ নিয়ে সাবিহা বলল, সামাদ ভাই, তুমি বেশি বেশি বলছো কেন? কিসের দুরন্তপনা করলাম আমি? আফসার সাহেব সাবিহাকে থামিয়ে সামাদের পক্ষ নিয়ে বললেন, সামাদ ঠিক বলেছে, তোকে একটু টাইট দেওয়া খুব জরুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে সাবিহা ঝেঁচে উঠেই বলল, আমি যথেষ্ট ভালো আছি আব্বু। আর
তুমি আমাকে সেলফ প্রোটেকশনের জন্য যা যা শিখা দরকার সব শিখিয়েছো। আজ কারাটের ছোট একটা স্টেপ নিয়ে ওদেরকে হারিয়ে এসেছি, তারপরও এত চিন্তা করো কেন? আফসার সাহেব মেয়ের ক্রোধের মুখে পড়ে কিছুটা নরম হলেন, বললেন, আজ ছোট একটা পরিস্থিতিতে দুজন মানুষের সামনে পড়েছিলি, এজন্য ক্যারাতে দুটো স্টেপ অ্যাপ্লাই করে পার পেয়ে গিয়েছিস। কিন্তু ভবিষ্যতে যদি বাবার কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বে সাবিহা ক্ষিপ্ততার সহিত রুম থেকে বেরিয়ে গেল। সাবিহা বেরিয়ে যেতে আফসার সাহেব কিছুক্ষণের জন্য চিন্তার সাগরে ডুব দিলেন। অতঃপর সামাদকে বললেন। সামাদ, ছেলে দুটোর খোঁজ করো। মুহূর্তেই সামাদ বাধ্য ছেলের ন্যায় বলে উঠল, আচ্ছা খালু। মিস্টার রাগিব শাহরিয়ার, রাইট? কুঞ্চিত কপাল নিয়ে ক্ষীণ সন্দেহে সুরে বললেন আফসার সাহেব। রাগীব ভদ্রতা সূচক হাসি দিয়েই বলল, জি। ড্রয়িং রুমে দামি সোফায় বসে আছেন আফসার সাহেব। বয়স তার 55 ছুঁই ছুঁই। মাথার চুল, গালে দাড়িতে বেশ ভালোই পাক ধরেছে। ইটালীয় ভেনিস শহরে স্বনামধন্য ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। আজ থেকে প্রায় 14 বছর পূর্বে সাবিহার বয়স যখন 10, তখন সপরিবারে বাংলাদেশ থেকে ভেনিসে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারা। প্রথমে ভেনিসে এসে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাকে, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে বছর দুয়েকের মাঝে ছোট জায়গা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। দিন যেতে যেতে এই সুনাম শহর ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। স্ত্রী সালমা বেগম, একমাত্র মেয়ে সাবিহা, 12 বছরের ছেলে সাবিত ও সালমার বড় বোনের শেষ চিহ্ন সামাদকে নিয়ে তার সংসার জীবন। রাগীব আফসার সাহেবের দিকে কৃত্রিম হাসি নিয়ে তাকিয়ে আছে। আফসার সাহেব রাগীবকে জিজ্ঞেস করলেন। পড়ালেখা সব কমপ্লিট, তাই তো? রাগীব পূর্বের নিয়েই জবাব দিল। জি স্যার। রাগীবের মুখে স্যার সম্বোধন শুনে আফসার সাহেব সহাস্যে বললেন, আরে এখনই স্যার বলছো কেন? আগে আমাদের কোম্পানিতে জয়েন হয়ে নাও, তারপর এসব স্যারটার ডাকবে। রাগীব প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে চুপটি করে বসে রইল। এরই ফাঁকে তাকে এক নজরে দেখে নিলেন আফসার সাহেব। ছেলেটি দেখতে ভীষণ সুন্দর। মাথায় স্বাভাবিক চাটে কালো কালো চুল, ফর্সা মুখশ্রীতে ঘন ভ্রুযুগল সমন্বিত 2 জোড়া চোখ। সে চোখের গভীরতা অনেক, যেন কোনো প্রহলিকা ছেয়ে আছে তাতে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর হাসিতে বাম গালে পড়া ছোট্ট একটা টোল, সব মিলিয়ে চেহারা কেমন এক বিদেশি বিদেশি ভাব। হাসিটাও তার চেহারার সাথে একদম খাপ খাইয়ে মানিয়ে নিয়েছে। আফসার সাহেব মনে মনে ভাবলেন, এই ছেলেকে কোনো মেয়ে প্রথম দেখাই নিজের মন দিয়ে বসবে। আচ্ছা, সাবিহাও যদি এমনটা করে বসে? নিজেকে এমন উদ্ভট প্রশ্ন করে পর মুহূর্তে সামলে নিলেন নিজেকে। সাবিহা কেমন তা তিনি খুব ভালো করেই চিনেন, কিন্তু তবুও সে তো মেয়ে। নিজেদের বাড়িতে পেইন গেস্ট হিসাবে এত সুদর্শন ছেলেকে দেখে যদি সাবিহা প্রেমে পড়ে যায়, তবে তাহলে কি রাগীবকে পেইন গেস্ট হিসাবে রাখবেন না তিনি? কিন্তু পূর্ব পরিচিত গিয়াস সাহেবের অনুরোধও যে ফেলতে পারছেন না তিনি। ইস, এজন্য উভয় সংকট। শেষমেশ নানান চিন্তা ভাবনা শেষে আফসার সাহেব ছোট্ট দম ফেলেই বললেন, আচ্ছা রাগিব, আগামী পরশু থেকে তুমি অফিসে জয়েন করো। আজ তোমার রুমের সব গোছগাছ করে নাও। এই বলে তিনি ড্রয়িং রুমের থাই গ্লাস ভেদ করে দৃশ্যমান গেস্ট হাউসটা দেখেই বললেন, ওখানেই তুমি থাকবে এখন থেকে। গেস্ট হাউসে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওখানে রান্নাঘরও আছে, তুমি চাইলে নিজের খাবার রান্না করতে পারো। বাই দা ওয়ে, রান্না করতে পারো তো? আফসার সাহেবের প্রশ্নের পিঠে রাগীব চট করে প্রশ্ন ছুড়ে দিল, যদি বলি রান্না করতে পারি না, তাহলে কি আপনাদের এখানে খাওয়া দাওয়া করতে দিবেন আমায়? রাগীবের এহেন প্রশ্নে হতবিহ্বল হয়ে পড়লেন আফসার সাহেব। ছেলেটি যে আচমকা এই প্রশ্ন করে বসবে তা তিনি অনুমান করতে পারেননি। ফলে আমতা আমতা করেই তিনি বললেন। করতে পারো? আফসার সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রাগীব সশব্দে হেসে বললেন, আরে ভয় পাবেন না আঙ্কেল, আমি জাস্ট মজা করলাম। এমন একটু একটু মজা করা আমার স্বভাব। আচ্ছা এখন তাহলে আমি উঠি। এই বলে রাগীব সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আফসার সাহেবও তা দেখে উঠে দাঁড়ালেন। দুজনেই ভদ্রতা সূচক হাসি বিনিময় করলো। তারপর রাগীব তার ফাইল নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। রাগীব যেতে আফসার সাহেব ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ছেলেটা বেশ চালু আছে, যা বুঝলাম।
আপনার সম্পর্কে পুরো খোঁজ খবর নিতে হবে মিস্টার রাগিব শাহরিয়ার। সকাল হতেই সূর্যি মামার দেখা নেই। উপরন্ত আজ ভ্যানিসের আকাশটা গুমট হয়ে আছে। দেখে মনে হচ্ছে এই বুঝি বুক চিরে কেঁদে কেটে সে শহরটা ভাসিয়ে দিবে। এমনই মেঘলা শীতল দিনে প্রত্যহের অলস সকালটা পূর্বের তুলনায় আরো বেশি অলসতে ছেয়ে ওঠে। আজ সকালে ভ্যানিসের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সাধারণত জানুয়ারি মাসে এখনকার তাপমাত্রা এমনই শীতল থাকে। কখনো কখনো তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে। অলস সকালের অলস সময়টা ঘুমিয়ে কাটাচ্ছে সাবিহা, কিন্তু তার শান্তির ঘুমে এক বালতি জল ঢেলে দিল সাবিক। সাবিহার অগোচরে চুপি চুপি রুমে প্রবেশ করলো সাবিক। ধূপ ধাপ পা ফেলে সাবিহার পাশে এসে দাঁড়ালো সে। অতঃপর সাবিহার কানের কাছে স্বাভাবিকের চেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, আপু, সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠো। আচমকা কানের কাছে সাবিতের কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসলো সাবিহা। বিস্মিত চাহনিতে চারপাশ তাকিয়ে পরিবেশ সম্পর্কে অবগত হলো সে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর চট করে পাশ ফিরে সাবিতের উদ্দেশ্যে গরম চোখে চেয়ে বলল, সাবিতের বাচ্চা সাবিত, তো সমস্যাটা কি? ছুটির দিনটাতেও শান্তিতে ঘুমোতে দিবি না? সাবিত দাঁত কেলিয়ে বলল, না, আমার ঘুম ভেঙে গিয়েছে তো, তাই তোমাকে কি আরামে ঘুমাতে দিই বলো? সাবিহা আর কথা বলল না। এভাবেই হঠাৎ ঘুম ভাঙায় তার মেজাজ খিটখিটে হয়ে আছে। এই খিটখিটে মেজাজ নিয়ে সে ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। সাবিতের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ডাইনিংয়ে বসে ব্রেড ও বাটার খাচ্ছে সাবিহা। তার এক হাতে ফোন ও অপর হাতে ব্রেড। ধীরে সুস্থে খেতে খেতে নিউজ ফিড স্ক্রলিং করছে সে। বাড়ির বাকি সদস্যদের সকলের খাবার শেষ হয়েছে আরো আগে। রোজ রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় সাবিহা একটু দেরি করে ঘুম থেকে উঠে। এজন্য এই দিনটা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার সকালের নাস্তা করা হয়ে ওঠে না। সাবিহা খাওয়ার মাঝে ডাইনিং এ এসে বসলো সামাদ। তার চোখে এখনো ঘুমের রেশু রয়েছে। এই সাবিত যদি আজ তাকে ডেকে না তুলতো তবে নির্ঘাত দুপুর 12টা পর্যন্ত ঘুমাতো সে। কিন্তু সে আশায় সে ঘুরে বালি। সামাদকে ডাইনিং এ দেখে সাবিহা জিজ্ঞেস করলো, কি সামাদ ভাই, আজ মনে হচ্ছে একটু জলদি উঠে পড়লে? সামাদ লম্বা একটা হাই ছেড়ে অলস ভঙ্গিতে বলল, আর বলিস না, সাবিদ আমাকে ঘুমাতে দিল না, ছুটির দিনের ঘুমটাও নষ্ট করে দিল। ওকে যে কিভাবে শিক্ষা দিব বুঝে পাই না। সামাদের সাথে সাবিহাও তাল মিলিয়ে বলল, আমিও তাই ভাবছি সামাদ ভাই, ওকে একটা শিক্ষা দিতেই হবে। নিজে তো ঘুমায় না, আবার আমাদেরকেও ঘুমাতে দেয় না। তাদের কথার মাঝে হঠাৎ উদয় হলো সাবির। আফসার সাহেবের জন্য নির্দিষ্ট রাখা চেয়ারে বসলো সে। ভ্রু নাচিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে ডিসকাস করছো মনে হয়? সামাদ বিরক্ত ভরা চাহনিতে সাবিতের দিকে একবার তাকালো। অতঃপর আচমকা সাবিতের মাথায় গাঁটটা মেরেই বলল, নেক্সট স্যাটারডে থেকে তোকে রাতে খাটের সাথে বেঁধে রেখে তারপর আমরা ঘুমাবো। এতে করে যদি সানডেটা একটু শান্তিতে কাটাতে পারি। সামাদের মারা গাঁটটা ব্যথায় আহ করে শব্দ করে উঠল সাবিত। মাথায় হাত বুলাতে বুলাতে চোখ মুখ কুঁচকে অভিযোগের সুরে বলল, উফ, আমার চুলগুলোই নষ্ট করে দিলে ওরা। 12 বছর বয়সী সাবিতের এ ফ্যাশন সচেতনতা দেখে সামাত ও সাবিহা মিটিমিটি হাসতে লাগলো। সাবিতের এ ফ্যাশন সচেতনতা সম্পূর্ণ মন মানসিকতা সম্পর্কে বাড়ি প্রত্যেকে অবগত। এই বয়সে সাবিতের এমন আচরণ নিয়ে সামাত ও সাবিহা মাঝে মাঝে মজা করে, কিন্তু এই ব্যাপারটা অবশ্যই সাবিতের একটু পছন্দ না। তার অভিযোগ, ছোট হয়েছে বলে কি একটু স্টাইলও করতে পারবো না? ব্যাস, সাবিতের এই কথা নিয়েও সামাত ও সাবিহা মজা করা শুরু করে দেয়। আচ্ছা তোরা থাক, আমি হাত মুখ ধুয়ে আসি। এই বলে সামাদ চেয়ার ছেড়েই উঠে গেল। ততক্ষণে সাবিহা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। খাওয়া শেষে ডাইনিং এর চেয়ারে বসে বসে সে ফোন চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতেই তার চোখ আটকে গেল ব্যাকইয়ার্ডে অবস্থিত গেস্ট হাউসের উপর। গেস্ট হাউসের দরজার সামনে বেশ কিছু জিনিসপত্র রাখা। সেগুলো দেখে সাবিহা কিঞ্চিত বিস্মিত হলো। সন্দেহের সুরে সাবিতকে জিজ্ঞেস করলো, সাবিত, গেস্ট হাউস পরিষ্কার করছে নাকি? সাবিতও ফোনে মনোযোগী হয়ে উঠেছিল।
সাবিহার প্রশ্নে তার মনোযোগ ভাঙল, কিঞ্চিত বিরক্ত হলো। মুখ দিয়ে চ বর্ণের ন্যায় শব্দ উচ্চারণ করে ফোন রেখে গেস্ট হাউসের দিকে তাকালো সে। নিমেষেই পর্যবেক্ষণের শেষে পুনরায় সে ফোনে মনোযোগী হলো। হেলা ফেলা করেই বলল, নতুন পেইং গেস্ট এসেছে, তারই জিনিসপত্র রাখা ওখানে। পেন গেস্টের কথা শুনে সাবিহা ভ্রু উঁচিয়ে তাকালো। সাবিতকে পুনরায় জিজ্ঞেস করলো। কবে এসেছে? সাবিত ফোনে মুখ গুজে বলল, আজই এসেছে। ইতালিয়ান? হুম, বাঙালি। পেন গেস্ট হিসাবে তাদের বাসায় বাঙালি উঠেছে বলে খুশিতে সাবিহার চোখ জোড়া চকচক করে উঠল। কৌতূহলে কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি রে? জানি না, তবে এতটুকু জানি উনি ছেলে। সাবিহা এবার ফাটা বেলুনে নিয়ে চুপসে গেল। তার অতি উৎসাহী কৌতূহলী ভাবটা নিমিষে উবড়ে গেল, কারণ পেন গেস্ট হিসাবে সে একজন মেয়েকে আশা করেছিল। ভেবেছিল নিজের বাড়িতে সর্বাক্ষণিক একজন বান্ধবী হিসেবে একটা মেয়েকে পাবে সে। ইস, কতদিন বাঙালি কোনো মেয়ে বন্ধুর সাথে মন খুলে কথা বলে না সে, কিন্তু সে আসে সে ঘুরে বালি। শেষমেশ পেন গেস্ট হিসাবে কিনা একটা ছেলে তাদের বাড়িতে উঠলো, কিন্তু সে ভেবে পেল না তাদের বাবা পেন গেস্ট হিসাবে একজন ছেলেকে রাখলো কি করে। বাবাকে এই নিয়ে কিছু জিজ্ঞাসা করবে সে। না, এই নিয়ে জিজ্ঞাসা করাটা কেমন যেন হয়ে যায়। এসব ভাবতে ভাবতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাবিহা। উদ্দেশ্য গেস্ট হাউসে গিয়ে নতুন আগত পেন গেস্টের চেহারা দর্শন করা। বন্ধ ফ্যাক্টরির ভিতরে খালি একটা জায়গায় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সামাদ, হাতে লোডেড পিস্তল। তার চোখে মুখে সুপ্ত রাগ, চোখ জোড়া রক্তবর্ণ। তার সামনে আতঙ্কের সময় কাটাচ্ছে সে যুবকটি যে সাবিহাকে গতকাল উত্ত্যক্ত করেছিল। যুবকটির পুরো শরীর ঘেমে নেই একাকার। প্রাণের ভয়ে তার দু চোখ বেয়ে অনাব্রত অশ্রু গড়িয়ে পড়ছে। সে হাত জোর করে সামাদের উদ্দেশ্যে বলল, ভাই, আমাদের ছেড়ে দেন। আমি তো আপনাদের দেশের মানুষ হিসেবে ছেড়ে দেন। প্রাণ ভিক্ষা চেয়ে আগতি করা যুবকটির কথায় গলল না সামাদ। হিংস্র চাহনি চেয়ে পিছেল হাসি দিয়েই বলল, সাবিহাকে ডিস্টার্ব করার সময় এই দেশের মানুষ কথাটা মাথায় আসেনি তোর? ভুলে গেছিলাম ভাই, আর জীবনেও এমন করব না। এবার মতো ক্ষমা করে দেন। এই বলে সে তৎক্ষণাৎ এগিয়ে এসে সামাদের পা ধরে কাঁদতে থাকে। বলে, ভাই, আমাদের মারবেন না ভাই। সামাদ যুবকটির আকুতি ভরা কণ্ঠ সম্পূর্ণরূপে উপেক্ষা করে ধাক্কা দিয়ে বলল, দেশ থেকে এখানে এসেছিস আয় রোজগারের জন্য, কিন্তু এখানে এসে তুই সেই নিচু স্বভাবটা ছাড়তে পারিসনি? তোকে তো একটা শাস্তি না দিলেই না। ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনি বললে আমি কালকেই দেশে ফিরে যাব। সামাদ যুবকটি তাই গুরুত্ব দিল না, জিজ্ঞেস করল, তোর সাথে আরেকটা ছিল না, ওইটা কোথায়? ওই ইতালিয়ানটা? ও কোথায় জানি না আমি। আমাদের ছেড়ে দেন ভাই, আমি দেশ ছেড়ে চলে যাব। মাফ করে। সামাদ যুবকটিকে সপক্ষে কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাতে থাকা পিস্তলটি যুবকটির দিকে তাক করলো। আচমকা নিজের দিকে পিস্তল তাক হতে দেখে যুবকটির আত্মা শুকিয়ে গেল। ক্ষণিকের জন্য সে যেন বাক শক্তিহীন হয়ে পড়ল। কিছু বুঝে ওঠার পূর্বে তার বুকে পরপর দুটি গুলি বিধিয়ে দিল সামাদ। গুলির শব্দে নিস্তব্ধ পরিবেশটা হঠাৎই সরবর হয়ে উঠল। ক্ষণিকের মাঝে যুবকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অতঃপর সামাদের ঠোঁটের কোণে ফুটল তৃপ্তির হাসি। যুবকটির লাশ বদ্ধ ফ্যাক্টরিতে ফেলে সামাদ বেরিয়ে এলো। রাস্তা পেরিয়ে গাড়িতে উঠতে নিল সে, কিন্তু গাড়িতে ওঠার পূর্বেই তার চোখ আটকে গেল অদূরে অবস্থিত গাছের আড়ালে থাকা শায়িত একটি শরীরের উপর। আচমকা প্রায় এই জনমানব শূন্য এলাকায় এভাবে কাউকে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত বিস্মিত হলো সে। ক্ষণিকের চিন্তা ভাবনা শেষে কৌতূহলবশত সে এগিয়ে গেল সেদিকে। গিয়ে দেখল এটা কোনো মানুষ নয়, এটি লাশ, এবং লাশটি অন্য কারণ নয়, বরং সেই ইটালীয় যুবকটি যার নাম লুকা। লুকাকে মৃত অবস্থায় দেখে বিস্ময়ে সামাদের চক্ষু জোড়া বড় হয়ে এলো। কুয়াশার চাদরে মোড়া ভ্যানিস শহর। আকাশে সূর্যি মামা লুকোচুরি খেলতে ব্যস্ত। আজ তার শরীরে নেই উত্তাপ। আজ সে ভালোবাসায় এই শহরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ব্যস্ত। অথচ গতকাল সে নিজেকে কুয়াশার আড়ালে পুরোপুরি লুকিয়ে ফেলেছিল। চারপাশ পাখির কিচিমিচির মিষ্টির মধুর ধ্বনিতে গুঞ্জিত হচ্ছে। সেই সাথে মৃদুমন্দ হাওয়ায় দোল খাচ্ছে ব্যাকইয়ার্ডের অবস্থিত গাছগুলি।
সূর্যের পানে চেয়ে নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাগে। ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে নরম সকালের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত সে। পরনে তার সাদা কালো ট্র্যাকস্যুট। ট্র্যাকস্যুটের উপর দিয়ে বলিষ্ঠ হাতের মাংসপেশি স্পষ্ট চোখে পড়ছে। সূর্যের রূপ উপভোগের শেষে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল সে। মৃদু হেসে বিড়বিড় করে বলল, লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে আরেকটি শুভ দিনের সূচনা হলো। এই বলে সে শরীর ওয়ার্ম আপ করে নিল। তারপর একে একে রোজকার রুটিন অনুযায়ী ব্যায়াম শুরু করলো। ব্যায়ামের ফলে তার বলিষ্ঠ শরীরের মাংসপেশিগুলো প্রতিবারই দৃষ্টিগোচর হচ্ছে। দূর থেকে সেটাই দেখছে সাবিত। তার নজর রাগিবের শরীরের দৃশ্যমান মাংসপেশিগুলো। তার খুব ইচ্ছা ব্যায়াম করে এমন শরীর বানাবে সে, কিন্তু তার বয়স তাকে এই কাজে বাধা দিচ্ছে। 12 বছর বয়সে বডি বানানো আর পানির উপর হেঁটে চলা সমান পর্যায়ে অসম্ভব কাজের মধ্যে পড়ে। আর সে অসম্ভব কাজটাকে মনে প্রাণে ধারণ করে আছে সাবিত। সামাদকেও সে ব্যায়াম করতে দেখে। রাকিবের মতো সামাদেরও এ ধরনের বাইসেপস আছে। সামাদ যখন ব্যায়াম করে তখন সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে। আজ অবশ্যই ব্যতিক্রম হয়েছে, কারণ আজ সামাদের পরিবর্তে রাগবের ব্যায়াম করা দেখেছে সে। রাগে ব্যায়াম করতে করতে দূর থেকে সাবিতকে দেখতে পেল। সাবিতকে দেখা মাত্রই মৃদু হেসে সে ইশারায় তাকে ডাকলো। সাবিত প্রথম দফায় একটু হকচকালো, অতঃপর খানিক ইতস্তত বোধ নিয়ে রাগবের সামনে গিয়ে দাঁড়ালো। রাগিব ব্যায়াম করা থামিয়ে ভ্রু নাচিয়ে সাবিতকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ডুড, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সাবিত ইতস্তত ভাবেই বলল, আপনার ওয়ার্কআউট করা দেখছিলাম। ইচ্ছা নাকি বাইসেপস বানানোর? সাবিত তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে কৌতূহলী ভঙ্গিতে সম্মতি দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, খুব ইচ্ছা, কিন্তু আপনি জানলেন কি করে? রাগিব মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল, তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ইচ্ছাগুলো। রাগিবের জবাবে সাবিতের কৌতূহল বেড়ে গেল। সে বলল, আপনি দূর থেকেই বুঝে গেলেন? হ্যাঁ, কোনো সন্দেহ? আচ্ছা, তোমার নাম সাবিত না? সাবিত এমন চমকালো এবং পূর্বের ন্যায় কৌতূহলী কণ্ঠে আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞেস করল। আপনি আমার নাম জানলেন কি করে? রাগিব মুখ লুকিয়ে হেসে ফেলল, অতঃপর কণ্ঠে কৃত্রিম রহস্য প্রকাশ করে বলল, টপ সিক্রেট। যে বাড়িতে উঠেছি সে বাড়ির হ্যান্ডসাম ছেলেটার নাম জানবো না? সাবিত এবার কিছুটা লজ্জা পেল। এই প্রথম কেউ তাকে হ্যান্ডসাম বলেছে। ইস, তার কত ইচ্ছে নিজের ক্লাসমেটদের কাছে শুনবে যে সে হ্যান্ডসাম, কিন্তু তার ক্লাসমেটরা এসবের থোড়াই কেয়ার করে। সাবিত নিজের লাজুক ভাবটা লুকাতেই বলল, আপনিও অনেক হ্যান্ডসাম ভাই। রাকিব প্রত্যুত্তর করল না। একটু এগিয়ে সাবিতের কাঁধে হাত রাখলো, কণ্ঠে কিঞ্চিত বিস্মিত ভাব প্রকাশ করে বলল, ডুড, ইতালি থেকেও এত ফ্লুয়েন্টলি বাংলা কিভাবে বলো তুমি? আমাদের বাসায় কেউ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে না। ছোট থেকেই আমাকে বাংলা বলা শিখিয়েছে, এ কারণেই এত ভালো বাংলা বলি, কিন্তু বাড়ির বাইরে বের হলে আবার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলি। গ্রেট। তোমার স্কুল নেই? হ্যাঁ, 10টার সময় স্কুল। এভাবে গল্প করতে করতে রাগিব ও সাবিত ব্যাকইয়ার্ডের সবুজ ঘাসের উপর বসে পড়ল। দুজনের মধ্যে টুকটাক গল্প চলতে লাগলো। এইটুকু সময়ের মধ্যে সাকিব রাকিবের সাথে একদম ফ্রি হয়ে গিয়েছে। তারা দুজনে এমনভাবে কথা বলছে যেন তারা একে অপরের বহু পুরনো বন্ধু। হঠাৎ উপর থেকে ঝিরঝির করে পানি পড়ার চমকে উঠল দুজনে। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পানির উৎস খুঁজতে উপরে তাকালো তারা। সাবিত দেখলো বেলকনিতে বড় স্প্রে বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সাবিহা। তার বুঝতে বাকি রইল না সাবিহা বেলকনিতে তার সযত্নে রাখা গাছগুলোর পানি দিতে দিতে তাদের প্রায় ভিজিয়ে দিয়েছে। সাবিত কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, কি আপু, চারপাশ দেখে পানি দিবে তো, আমাদেরকে তো ভিজিয়ে দিলে। সাবিহা জিব্বা কামড় মেরে বলল, সরি রে, আমি দেখতে পাইনি তোকে। এই বলে সে সাবিতের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সুদর্শন পুরুষকে দেখতে পেল। কিছুক্ষণের জন্য তার দৃষ্টি স্থির হলো, কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিয়ে ভ্রু উঁচিয়ে সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, এই সকাল সকাল কোন স্ট্রেঞ্জারকে ঘরে ঢুকিয়ে এসেছিস সাবিত? আব্বুকে জানাবো তোর এ কাজের কথা। সাবিত কোমরে হাত দিয়ে ক্ষীণ প্রতিবাদী সুরে বলল, রাগিব ভাই কোনো স্ট্রেঞ্জার না, আমাদের নিউ পেইন গেস্ট।
সাবিহা কিছু বলার প্রস্তুতি নিলেও নিজেকে সামলে নিল, ছোট্ট করে জবাব দিল। ও, স্কুলে যাওয়ার প্রিপারেশন না নিয়ে সকাল সকাল আড্ডা দিতে বসেছিস? আপু জানলে কানের নিচে 2-4টা ঘা বসিয়ে দিবে একদম। ভেতরে আয় জলদি। এই বলে সে আর চোখে রাগিবের দিকে তাকালো। রাগিব এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। সে তাকাতেই এক নিমিষের জন্য তাদের দৃষ্টি বিনিময় হলো। কিঞ্চিত হকচকিয়ে উঠল সাবিহা। অতঃপর তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে নিয়ে রুমের ভিতরে চলে গেল সে। তার যাওয়ার প্রাণে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাগিব। মুগ্ধ হেসে বিড়বিড় করেই বলল, টুডে ইজ মাই সানশাইন ডে। আধারে ঘেরা রিডিং রুমে বসে আছে আফসার সাহেব। ল্যাম্পের হলুদে আলোতে মোটা একটা বইয়ে মুখ গুজে আছেন তিনি। তার চেহারায় অস্বাভাবিক গাম্ভীর্যতা, দৃষ্টি তীক্ষ্ণ। কিছুক্ষণ বাদেই অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো সামাদ। আফসার সাহেবের সামনে অবস্থিত একটি চেয়ারে বসলো সে। তাকে দেখে দৃষ্টি উঠালেন না আফসার সাহেব। তার তীক্ষ্ণ দৃষ্টি এখনো বইয়ের প্রতিটা অক্ষরে নিবদ্ধ। রিডিং রুমে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। এই নীরবতা কমকমে কণ্ঠধারা ভাঙলেন আফসার সাহেব। দৃষ্টি বইয়ের পাতায় রেখে সামাদকে জিজ্ঞেস করলেন। যা বলছিলাম তা করেছো? সামাদ বাধ্য ছেলের ন্যায় জবাব দিল। হ্যাঁ খালু, একদম সেফভাবে করেছি। আফসার সাহেব প্রত্যুত্তর করলেন না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে পুনরায় মনোযোগী হয়ে উঠলেন। আজ ভীষণ দেরি করে ফেলেছে সাবিহা। যেখানে সকাল 9টায় ভার্সিটি পৌঁছানোর কথা, সেখানে এখন বাজে 9টা 5। অথচ সে এখনো বাড়িতে আছে। কারণ আজ তার ঘুমই ভেঙেছে 9টার সময়। ইস, আজকের প্রথম ক্লাসটাই মিস। সাবিহা দ্রুত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। দ্রুত তার সাথে পার্পল কালারের একটা কুর্তির সাথে জিন্স প্যান্ট পরলো। গায়ে জড়িয়ে নিল কালো একটি জ্যাকেট। তার উপর গলায় পেঁচিয়ে নিল কুচকুচে কালো রঙের একটি ওড়না। কাঁধ ছাপিয়ে পড়া মাঝারি সাইজের চুলগুলো উঁচু করে পনিটেল করে নিল সে। তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো। ডাইনিং এ এসে সালমা বেগমের উদ্দেশ্যে হাত ছাড়লো। আম্মু নাস্তা দাও, আজকে অনেক লেট হয়ে গিয়েছে। এই বলে সে হাত ঘড়ির দিকে চোখ বুলালো। 9টা 20 বাজে। ঘড়িতে সময় দেখা মাত্রই তার ব্যস্ততা পূর্বের তুলনায় বহুগুণ বেড়ে গেল। সালমা বেগম ততক্ষণে কিচেন হতে নাস্তা নিয়ে এসেছেন। সাবিহার সামনে নাস্তার প্লেট নিয়ে কপট রাগ দেখিয়েই বললেন, সেই কখন থেকে ডাকছি তোকে, কিন্তু তোর ঘুম ভাঙার নাম গন্ধই নেই। লেট তো হবেই। সাবিহা মায়ের কথা কানে তুলল না। সে দ্রুত খাবার খেয়ে নিল। অতঃপর পানি খেতে খেতে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সামাদ ভাই কোথায় আম্মু? বেরিয়ে গিয়েছে? হ্যাঁ, তোর আসার কয়েক সেকেন্ড আগেই বাড়ি থেকে বেরিয়েছে ও। গ্যারেজে থাকতে পারে। সাবিহা মায়ের কথায় প্রত্যুত্তর করলো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে লনে নেমে এলো। এক প্রকার দৌড়ে ব্যাকইয়ার্ডে চলে এলো সে। কিন্তু গ্যারেজে ঢোকার পূর্বে অসাবধানতাবশত পায়ের সাথে পায়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে নিল সে। তবে এর পূর্বেই রাগিব তার হাত ধরে নিল। ফলস্বরূপ এই যাত্রায় মুখ থুবড়ে পড়া হতে বেঁচে গেল সে। ঘটনায় আকস্মিকতায় সাবিহা একদিকে যেমন ভয় পেল, ঠিক তেমনি আকস্মিক রাগিবকে দেখে কিঞ্চিত চমকে উঠল। ফলস্বরূপ তার টানা টানা গভীর চোখ দুটো স্বাভাবিকের তুলনায় ঈর্ষবৃত্তাকার রূপ ধারণ করলো। তার মুখশ্রীতে ফুটে ওঠা বিস্মিত ভাব দেখে রাগিব মুচকি হাসল, বলল, সাবধানে মিস সাবিহা, ট্রেন ছুটে যাচ্ছে না আপনার। রাগিবের স্বাভাবিক সুরে উক্তিতেও সাবিহা ঈর্ষ অপমানিত বোধ করলো। তৎক্ষণাৎ রাগিবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তীক্ষ্ণ কণ্ঠেই বলল, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। রাগিব ঘাড় ঘুরিয়ে হেসে নিল। বিড়বিড় করেই বলল, এই ভাবনাই তো কাজ। রাগিবের কথা অস্পষ্টভাবে সাবিহার কানে এলো। তবে সে কথার মর্মার্থ বুঝতে পারল না। ফলে সে কান খাড়া করেই বলল, কি বললেন? কিছু না, আপনাকে সাবধানে চলতে বলেছি, এই তো। সাবিহা প্রত্যুত্তর করল না। ভ্রু কুঁচকে কিছুক্ষণ রাগিবের দিকে চেয়ে রইল। আজকে ফর্মাল স্যুটে রাগিবকে দারুণ লাগছে। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্টে তাকে কোনো অফিসের সিইও ন্যায় লাগছে। অথচ এখানে সে অফিসের মামুলি এক কর্মকর্তা। সাবিহা নির্মিষের জন্য রাগিবের চোখের দিকে তাকালো। সে এই ভেবে অবাক হলো, দুই সাক্ষাতে মানুষটি কি করে নিজের চোখের গভীরতায় তাকে আটক করেছে। অদ্ভুত
এই মানুষটার চোখের দিকে কিছুক্ষণ তাকালেও কেমন যেন প্রহলিকার ন্যায় মনে হয় সবকিছু। ঘন প্রহলিকা, দুই চোখে গভীরতা অনেক, যেন এই চোখে হারিয়ে পার করে দেওয়া যায় শত শত বছর। সামাদ গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হলো। সাবিহা ও রাগিবকে একসাথে দেখে সে কিছুটা অবাক হলো। এরা দুজন একসাথে কি করছে? সামাদ গাড়ি নিয়ে ব্যাকইয়ার্ডের সিমেন্ট নির্মিত রাস্তায় দাঁড়ালো। গাড়ি থেকে মাথা বের করে সাবিহাকে জিজ্ঞেস করলো, কিরে সাবু, তুই এখনো বের হসনি? আর সিটি যাবি কখন? সাবিহা চমকিয়ে সামাদের দিকে তাকালো, অতঃপর এক পলক রাকিবের দিকে চেয়ে সামাদকে বলল, আজকে ঘুম ভাঙতে দেরি হয়েছে বিধায় ক্লাসে যেতে পারিনি, বাট পরের ক্লাসটা ধরতে চাই। আমাকে ভার্সিটিতে ড্রপ করে দাও সামাদ ভাই। আচ্ছা আয়। সাবিহা বিনা বাক্য ব্যয়ে ফ্রন্ট সিটে বসেই পড়ল। রাগিব সেদিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। তার এই চাহনি সামাদের দৃষ্টিগোচর হলো না। সামাদ ভ্রু উঁচিয়ে রাগিবকে জিজ্ঞেস করলো, তোর নাম রাগিব, রাইট? জি। তুই অফিসের জন্য বের হচ্ছ না? গাড়িতে বসো, ড্রপ করে দিচ্ছি। রাগিব মৃদু হেসে বলল। রাগিব যেন এটাই চাইছিল। ফলে সামাদের প্রস্তাব দেওয়ার সাথে সাথে সে ভদ্রতা সূচক হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। রাগিবের এমন আচরণে সাবিহা ও সামাদ ভীষণ অবাক হলো। দুজনে ভাবলো রাগিব হয়তো এই প্রস্তাব নাকচ করবে, কিন্তু সে তো এক বলাতেই রাজি হয়ে গেল। সামাদ ও সাবিহা পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করে রাগিবকে নিয়ে নিজেদের মনোভাব বুঝালো। অতঃপর সামাদ গাড়ি স্টার্ট দিল। আজ ভেনিসের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি, ফলে সকলের মধ্যে তীব্র শীতের জুবুথুবু হয়ে ঘুরে বেড়ানোর ভাবটুকু নেই। সকলে স্বাভাবিকভাবে যাতায়াত করছে। সাবিহা তার বন্ধুরাও একসাথে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। ভেনিসের সুদৃশ্য রাস্তা দিয়ে তারা হেঁটেই চলছে। সান সার্ভোলো দ্বীপ থেকে প্রত্যেকে বাসায় নিকটে, শুধু সাবিহাদের বাসা তুলনামূলক একটু দূরে। এই জন্য সে প্রত্যহ গাড়ি দিয়েই আসা যাওয়া করে। কিন্তু মাঝে মাঝে ভ্যানিসের লোভনীয় সৌন্দর্য তাকে মারাত্মক আকৃষ্ট করে। তার মন চাই এই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে। মাঝে মধ্যে অবশ্য এই কাজটা করেও বসে সে। কোনো এক ছুটির দিনে বাসা থেকে একা হাঁটতে হাঁটতে বের হয় সে। দুই পাশের রঙিন দালানে রাস্তা ধরে হেঁটে চলে। কখনো খালের পাশে বেঞ্চিতে বসে আকাশের দিকে চেয়ে থাকে, চলমান গন্ডোলার যাতায়াতরত যাত্রীদের দেখে। মাঝে মাঝে সে যাত্রীদের মাঝে বাঙালিদের দেখলে তার মনে কেমন যেন শূন্যতা অনুভব হয়। মন চায় ছুটে দেশে চলে যেতে। কত বছর কেটে গেল, দেশের মাটি স্পর্শ করা হয় না। বৃষ্টির পর মুহূর্তে সে সোদা মাটির গন্ধ নাকে আসে না। ইস, নিজের দেশ মানে অন্য কিছু। বিদেশে থেকে কি দেশের স্বাদ মেটানো যায়? সাবিহা ও সোফিয়া পাশাপাশি হাঁটছে, তাদের দল থেকে কিছুটা দূরে। এর অবশ্য কারণও আছে। সোফিয়া তার বার্থডে পার্টি সম্পর্কে সাবিহাকে কিছু বলতে চাইছে। তার মধ্যে পহেলা হতেই চরম উৎসাহতার দেখা মিলছে। বিষয়টা সাবিহা লক্ষ্য করেছে, কিন্তু এতক্ষণ একান্ত ব্যক্তিগত সময় সুযোগ না পাওয়ায় সে আগ বাড়িয়ে সোফিয়াকে এই নিয়ে জিজ্ঞাসা করেনি এবং সোফিয়াও বলেনি। কিন্তু নিজের উৎসুকতা দমাতে না পেরে সোফিয়া বন্ধুদের ভিড় থেকে একটু দূরে সরে আসে। তাকে দেখে সাবিহাও এগিয়ে আসে। সাবিহা আসতেই সোফিয়া আগ্রহী হয়ে বলল, সাবিহা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। সাবিহা কিঞ্চিত ভ্রু কুঁচকে সোফিয়ার দিকে তাকালো। সন্দেহাতীতে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সোফিয়া, এত এক্সাইটেড কেন তুমি? সোফিয়া এবার কিছুটা লাজুক চাহনিতে সাবিহার দিকে তাকালো, বলল, আমার বার্থডে পার্টির রাতে জর্জ আমাকে প্রপোজ করেছে। সাবিহা মুহূর্তে আনন্দে ফেটে পড়ল। থমকে দাঁড়িয়ে সোফিয়াকে জড়িয়ে ধরে তীব্র আনন্দে বলল, কংগ্রেচুলেশন সোফিয়া, অ্যাট লাস্ট তোমার মনের ইচ্ছা পূরণ হলো। আমি কবে থেকে চাইছিলাম তোমার আর জর্জের মধ্যে কিছু হোক। অবশেষে সুসংবাদ শুনতে পেলাম। এই বলে সে সোফিয়াকে ছেড়ে দিল। সোফিয়া বলল, আমি খুব খুশি হয়েছি সাবিহা, আমি ভাবতে পারছি না জর্জও আমাকে পছন্দ করে। আমি আগে। সাবিহা তার কথা শেষ করতে পারল না। এর পূর্বেই সাবিহার পেছন হতে অপরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। এই প্রিটি লেডি। আচমকা পুরুষালী কণ্ঠে চমকে উঠল সাবিহা। মূল জায়গা হতে ছিটকে দু কদম দূরে সরে এলো সে। তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দেখলো ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি নিয়ে রাগিব দাঁড়িয়ে আছে। সাবিহা মুহূর্তে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এইভাবে পেছন থেকে আমাকে ডাকার মানে কি?
রাগিব বিস্তৃত হাসলো। 2 কদম এগিয়ে এসে সোফিয়ার সম্মুখে দাঁড়ালো। সাবিহাকে উদ্দেশ্য করে সোফিয়ার পানে চেয়েই বলল, আমি আপনাকে বলিনি, আমি তো সোফিয়াকে বলেছি। এই বলে রাগিব সোফিয়ার দিকে নিজের হাত বাড়ালো। পরিস্থিতি সম্পর্কে অনবগত সোফিয়া ক্ষণিকের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তবে রাগিবের হাত বাড়ানো দেখে সে জোরপূর্বক হেসে নিজের হাত রাগিবের হাতে রাখলো। অতঃপর রাগিব সোফিয়ার হাতের পিঠে আলতো করে চুমু দিয়ে ভদ্রতা সূচক কণ্ঠে বলল, আমার সামনে এই প্রিটি লেডি থাকতে আমি অন্য কাউকে দেখব কেন? রাগিবের এহেন কথায় অপমানে থমথমে হয়ে এলো সাবিহার মুখশ্রী। সে তীক্ষ্ণ চাহনিতে রাগিবের দিকে চাইল। চাহনি এমন যে এখনই বোধহয় চোখের আগুন দিয়ে রাগিবকে ঝলসে দিবে। রাগিব অবশ্যই সাবিহার এই চাহনি লক্ষ্য করলো, কিন্তু সরাসরি এই চাহনি উপেক্ষা করে বলল, মিস সাবিহা, আপনার এমন কেন মনে হলো যে আমি আপনাকেই প্রিটি লেডি বলছি? নিজেকে প্রিটি মনে করেন বুঝি? রাগিবের গা জ্বালানো কথাবার্তায় সাবিহা খেপে উঠল। তৎক্ষণাৎ প্রতিবাদী বালিকার নিয়েই বলল, অবশ্যই প্রিটি মনে করি নিজেকে। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? রাগিব বাম কাঁধে মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল, আপনার কনফিডেন্স লেভেলটা দারুণ মিস সাবিহা, কিপ ইট আপ। এই নিয়ে আপনাকে বলতে হবে না, মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না। মৃদু হেসে বিড়বিড় করে কিছু স্বগতিক করল, কিন্তু পার্শ্ববর্তী পরিবেশের কোলাহলে সাবিহার কানে তা এলো না এবং সে এই বিষয়ে তার মাথাও ঘামালো না। এদিকে সোফিয়া পহলেয়া হতে বেকুব বনে দাঁড়িয়ে আছে। রাগিব ও সাবিহার মাঝে বাংলা ভাষায় চলমান কথোপকথনে পুরোটাই তার মাথার উপর দিয়ে চলে গেল। সে চেহারায় অদ্ভুত অভিব্যক্তি ফুটিয়ে তুলে সাবিহাকে জিজ্ঞেস করলো, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারিনি। সাবিহা প্রতিক্রিয়া স্বরূপ সরু চোখে রাগিবের দিকে চাইল। 2 হাত বুকে গুজে অনীহার সহিত বলল, নাথিং সোফিয়া, এই ভাষা তোমার সময় প্রয়োজন সোফিয়া। সোফিয়া রাগিবের সাথে সহমত প্রদর্শন করে ছোট্ট নিঃশ্বাস ছেড়েই বলল, ঠিক বলছো রাগিব, রাইট। সোফিয়ার মুখে নিজের নামে বিকৃত উচ্চারণ শুনে রাগিবের মুখ ছোট হয়ে এলো। এদিকে সাবিহা ফিক করে হেসে ফেলল। এই পর্যায়ে রাগিব বেশ অপমানিত বোধ করলো। সোফিয়াকে নিজের নামের সঠিক উচ্চারণ শেখাতে ভেঙে ভেঙে নিজের নামটা বলল। ক্ষণিকের মাঝে সোফিয়া রাগিবের নামের সঠিক উচ্চারণ বলল। অতঃপর রাগিব মুস্কি হেসে সাবিহা ও সোফিয়াকে প্রস্তাব দিয়েই বসলো। হে লেডিস, উড ইউ হ্যাভ এ গন্ডোলা রাইড উইথ মি? সোফিয়া মুস্কি হেসে সম্মতি প্রদান করলো। ইয়েস হ্যান্ডসাম, হোয়াই নট? সোফিয়া রাজি হতে রাগিব সরাসরি সাবিহার দিকে তাকালো সম্মতি পাবার আশায়। তৎক্ষণাৎ সাবিহা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, যার অর্থ সে রাজি নয়। কিন্তু সোফিয়া তাকে অনুরোধ করলো। কয়েকবার বলাই সাবিহা রাজি হয়ে যেতে রাগিবের ঠোঁটের কোণে প্রসন্ন হাসি ফুটলো। রাগিব এগিয়ে একজন গন্ডোলিয়াকে ডাকলো। রাগিবকে দেখে গন্ডোলিয়াটি মৃদু হেসে তার গন্ডোলা থামালো। অতঃপর রাগিব সোফিয়া ও সাবিহাকে গন্ডোলায় উঠালো। সোফিয়া ও সাবিহা রাগিবের মুখোমুখি বসতেই গন্ডোলা তার আপন গতিতে চলতে শুরু করলো। গন্ডোলা ভেনিসের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী একটি যান। এটি দেখতে অনেকটা দেশীয় নৌকার মতো, তবে এটি তুলনামূলক উন্নত মানের। ভেনিস জনগণ গন্ডোলিয়াকে তাদের প্রত্যহ যাতায়াতে ব্যবহার করে। এই শহরে এক স্থান হতে অন্য স্থানে যেতে গাড়ি কম, গন্ডোলা বেশি ব্যবহৃত হয়। 2 পাশে রঙিন রংচটা দালানের মাঝ দিয়ে প্রবাহিত খাল দিয়ে গন্ডোলাটি ভেসে চলছে। চারপাশে আরো কয়েকটি গন্ডোলা রয়েছে। গন্ডোলিয়ার একটি বৈঠা ধারা গন্ডোলা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এর গতি খুব একটা দ্রুত না, বরং তুলনামূলক ধীর। তবে এই ধীর যানে উঠেও বেশ মজা। এতে চারপাশে পরিবেশ সৌন্দর্য উপভোগ করতে করতে ছোট্ট কিছু মুহূর্তেই ভ্রমণ করা যায়। সাবিহা ও সোফিয়া নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। তাদের আলোচনার বিষয় আজকের ক্লাস। এদিকে রাগিব ব্যস্ত তার নিজস্ব কাজে। সাবিহাকে দেখতে, 2 নয়ন ভরে দেখতে। মেয়েটা দারুণ সুন্দর, তথাকথিত সুন্দরীদের চেয়েও সুন্দর। কেমন যেন অদ্ভুত সুন্দর, ঘোর লাগা সুন্দর। মেয়েটার দিকে চাইলে রাগিবের পলক ফেলতে মন চায় না। কি অদ্ভুত মেয়েটার আকর্ষণ! প্রথম দেখাতেই রাগিবের সকল আকর্ষণের বিষয়বস্তু হয়ে আছে সাবিহার স্নিগ্ধ মায়াবী চেহারা। টানা টানা নেত্রযুগলে মায়ার সহিত মুখশ্রীতে স্নিগ্ধতা,
মেয়েটিকে আরো আকর্ষণীয় করে তুলছে। কি স্নিগ্ধময়ী নারী সে! রাগে বিস্মিত হাসলো, বিড়বিড় করে বলল। স্নিগ্ধময়ী, আমার স্নিগ্ধময়ী। অতঃপর আচমকা গলা ছেড়ে গান গাওয়া শুরু করলো। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না তোমারে হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কিবা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আচমকা রাগিবের গলায় বাংলা গান শুনে চমকে উঠল সাবিহা, সাথে সোফিয়া ও গন্ডলিয়া সহ আশেপাশে কিছু মানুষজন। সকলের খানিক বিস্মিত নয়নে রাগিবকে দেখছে, রাগিবের গান শুনছে। এদিকে রাগিব নিজের গানে ব্যস্ত। সে চারপাশে পরিবেশ উপেক্ষা করে সমস্ত ধ্যান জ্ঞান সাবিহার দিকে দিল, কারণ তাকে উদ্দেশ্য করে যে গানটা গাওয়া। সামাদ, খোঁজ খবর নেওয়া শেষ? রিডিং রুমে আধো আলোকিত পরিবেশে রাজকীয় গোছের চেয়ারে বসে গমগমে কণ্ঠে জিজ্ঞেস করলেন আফসার সাহেব। সামাদ গম্ভীর কণ্ঠে বলল। রাগিব ক্লিন চিট পেয়েছে খালু, অন্তত আমরা যে খোঁজ খবর নিয়েছি সে ভিত্তিতে। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে সামাদ। যেহেতু তুমি ওকে পজিটিভ বলছো, সেহেতু আমিও সেদিকে যাচ্ছি। জি খালু, আমার মনে হয় ছেলেটা যথেষ্ট ভালো, চেহারা দেখে খুব ভদ্র মনে হয়। আফসার সাহেব তাচ্ছিল্যের হাসি দিয়েই বললেন। কারোর চেহারায় ভদ্র লেখা থাকলেই কি সে ভদ্র হয়ে যায়? যেমন আমাকে দেখে ভদ্র মনে হলেও কি আমি আদৌ ভদ্র? এই বলে আফসার সাহেব অট্ট হাসিতে ফেটে পড়লেন। সাথে যোগ দিল সামাদ। ক্ষণিকের মাঝে হাসি থামিয়ে আফসার সাহেব বললেন। আমারও মনে হয় রাগিব ছেলেটা ভালো, ভদ্র, গাট ফিলিং আর কি। আজ দেখলাম ওর পদের কাজও বেশ ভালোই পারে। জি খালু, আমিও খেয়াল করেছি। কাল থেকে তাহলে রাগিব অফিসিয়ালি জয়েন করছে। হ্যাঁ, তুমি সময় করে কালকে ওকে ভালোভাবে কাজ বুঝিয়ে দিও। আচ্ছা খালু।